নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারত সরকার একটা খুব সাহসী পদক্ষেপ আমি বলবো যেটা নিয়ে ফেলেছে, এবং আমেরিকার সঙ্গে টেক যুদ্ধ ভারতবর্ষের লিটারালি এখান থেকে অফিসিয়ালি শুরু হয়ে গেল। এই যুদ্ধ একদিনে মিটবে না, একদিনে জয়লাভ সম্ভব নয়, বাট যুদ্ধ ঘোষণা হয়ে গেল। দেখুন, মেন টপিকে আসার আগে আমি একটা কথা বলতে চাই, কোনো দেশ এগোচ্ছে কিনা, কতটা এগোচ্ছে সেটা বোঝার, বা যে কোনো ব্যক্তিও কতটা এগোচ্ছে সেটা বোঝার সব থেকে সহজ প্যারামিটার বা উপায় কি জানেন? সেই ব্যক্তি বা সেই দেশ কাকে প্রতিপক্ষ মেনে চলছে, কার সঙ্গে প্রতিযোগিতা করছে, কাকে শত্রু মনে করছে। আপনি খেয়াল করে দেখুন, ভারতবর্ষ একটা সময় ছিল যখন শত্রু মনে করতো পাকিস্তানকে, যে আমরা পাকিস্তানের থেকে এগিয়ে কিনা। এর আগের 5-10 বছরের কথা মনে করুন, ভারতবর্ষ কম্পিটিটর মনে করত চীনকে, যে আমরা চীনের থেকে এগিয়ে কিনা। আর এখন ভারতবর্ষ চোখে চোখ রেখে লড়াই করে আমেরিকার সঙ্গে। তো প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে চুজ করছেন সেটা বুঝিয়ে দেয় আপনার গোল কতটা, আপনার দূরদৃষ্টি কতটা, আপনি কোন লেভেল অবধি যুদ্ধে যেতে চাইছেন। কারণ যে লেভেলে যুদ্ধে আপনার যাওয়ার ক্ষমতাই নেই, মানুষ সেই লেভেলে কিন্তু যুদ্ধে কখনো যায় না। আর আমি যদি একটা মজার ছলে উদাহরণ দিই, যে দেশের যেটা অ্যাসেট না, সে সেটাকে নিয়েই যুদ্ধে নামে। বাংলাদেশের সঙ্গে দেখবেন ঝগড়া টগড়া হলে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কিছু লোকজন বলে আমরা ইলিশ পাঠাবো না। তো একটা দেশ কি পাঠাবে না, না ইলিশ, মানে ওদের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ইলিশ। এটা ওদের শেষ অস্ত্র, ওয়েপন। রাশিয়া বলতে পারে আমি তেল দেব না, আমেরিকা বলতে পারে আমি টেকনোলজি দেব না, আমি সুইফট থেকে ব্যান করে দেব, ইন্ডিয়া বলছে আমি ফার্মা থেকে শুরু করে টেক সব নিয়ে যুদ্ধ করব। বাংলাদেশ কি বলছে? আমি ইলিশ দেব না। তো যার কাছে যেটা বেস্ট অস্ত্র সে তো সেটাই ব্যবহার করবে বা বের করবে দরকারে, তাই না? তো এই দুটো গল্প আমি আপনাকে বললাম এই কারণেই যে আপনারা বুঝতে পারবেন কোনো দেশের শত্রু যখন বদলায়, সেই দেশের স্ট্যান্ডার্ড তার মানে বদলায়, ওপরে যাচ্ছে না নিচে আসছে। অলরেডি আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ইন্ডিয়ার এয়ারফোর্স আইএএফ অফিসিয়ালি চীনকে অতিক্রম করে গেল, চীনের এয়ারফোর্সকে অতিক্রম করে গেল, এবং ইন্ডিয়ার এয়ারফোর্স এই মুহূর্তে পৃথিবীর 3 নাম্বার শক্তিশালী এয়ারফোর্স হিসেবে অফিসিয়ালি প্রতিষ্ঠা পেয়ে গেল। এবং এই যে টেক যুদ্ধ শুরু ভারতের সঙ্গে আমেরিকার, ভারত সরকারের সাহসী পদক্ষেপ কি সেটা? সেটা হচ্ছে ভারতবর্ষের কেন্দ্র সরকারের মোটামুটি এই মুহূর্তে 48 লাখ কর্মচারী আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে, রেল থেকে শুরু করে সিজিএল, বিভিন্ন আইপিএস টাইপিএস সব মিলিয়ে। আর তার মধ্যে 12 লাখ এমপ্লয়ির যে মেল আইডি, সেটাকে মানে প্রায় 25%, 1/4 সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়ালি শিফট করে দিয়েছে জোহোতে। হ্যাঁ, এই ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না এখনো কোনো নিউজ পোর্টালে যে এর মধ্যে কোন কোন ডিপার্টমেন্টকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। যদিও এডুকেশন ডিপার্টমেন্টের যে মিনিস্টার, তিনি বলেছেন যে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি আগেই নির্দেশ দিয়ে দিয়েছিলাম এনআইসির সঙ্গে কথা বলে চেঞ্জ করে নিতে জোহোতে। আর বাকি কোন কোন ডিপার্টমেন্ট চেঞ্জ করেছে সেটা বোঝা যাচ্ছে না। এবার দেখুন, এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা 12 লাখ সরকারি কর্মীর মেল আইডি জোহোতে শিফট করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। সরকারি মেল আইডি যেগুলো অফিসিয়াল কর্মীদের মেল আইডি, পার্সোনাল মেল আইডি নয়। এর পিছনে সরকার কারণ হিসেবে দেখাচ্ছে যে নাম্বার 1 ডেটা সেফটি অ্যান্ড ডেটা সভারেনিটি। ভারতবর্ষের সরকারি কর্মীরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কি মেল করছে, লিখছে, সেই ডেটা বিদেশের কাছে থাকছে, কিন্তু সেই মানে ডেটা তো আমাদের দেশে থাকার কথা। তো আমাদের ডেটা সেফটি কই, সভারেনিটি কই? যাতে করে আমাদের ডেটার সেফটি থাকে তার জন্য আমরা বিদেশি প্ল্যাটফর্ম থেকে স্বদেশি প্ল্যাটফর্মে চলে গেলাম। দ্বিতীয় পয়েন্ট হিসেবে আলোচনা করা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে কস্ট কাটিং হচ্ছে এর ফলে সরকারের। সরকার যদি আলাদা আলাদা ভেন্ডারকে ইউজ করে কখনো গুগল কখনো অন্য কিছু মাধ্যমে
কোথাও জিমেল, কোথাও অন্য কিছুর মাধ্যমে সরকারি কর্মীদের বিভিন্ন প্ল্যাটফর্মকে একসঙ্গে করে, তার জন্য সরকারের প্রচুর টাকা খরচ হয়। সেসব না করে এমনিতেই জোহোর চার্জ কম তুলনামূলকভাবে, আর জোহো কর্পোরেশনের বিভিন্ন টুল যদি ইউজ করতে শুরু করে সরকারি অফিস, তাহলে ওভারঅল খরচটা, চার্জটা কম পড়বে, যেহেতু একটা ভেন্ডারের কাছেই সব ব্যাপারগুলো পেয়ে যাওয়া যাবে, লাইসেন্সিং চার্জ ইত্যাদি অনেক কম খরচ হবে। বাট আসলে কিন্তু এটা সেই স্বদেশি মুভমেন্টে একটা বড় পুশ দেওয়া, যে স্বদেশি মুভমেন্টের কথা রিসেন্ট টাইমে দেশের প্রধানমন্ত্রী বহুবার বলেছেন, স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে বলেছেন, এবং জাস্ট মহালয়ার দিন নবরাত্রির শুরুর জাস্ট আগে জাতির উদ্দেশ্যে ভাষণেও কিন্তু জিএসটি যখন কাট করা হলো, নেক্সট জেন রিফর্ম করা হলো জিএসটি 2.0-তে, তখনও পিএম মোদি এই কথা বলেছিলেন, স্বদেশি মুভমেন্টের কথা। এবার যে কোনো স্বদেশি জিনিস তৈরি করতে যেটা দরকার সেটা হচ্ছে ইকোসিস্টেম। ওকে, ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম মানে আমি বললাম সব স্বদেশি হয়ে যাওয়ার, কাল থেকে সব স্বদেশি হয়ে যাবে, সেটা তো হয় না। এটা আবার ওই বেঙ্গলি ক্লাস করাচ্ছিলাম ডেসক্রিপটিভ, ওটার পিপিটি চলে এসছে। তো ভারতবর্ষ এর জন্য জানতো যে ধাপে ধাপে আমাদের কাজ করতে হবে, লাফে লাফে গাছে ওঠা যায় না, ধাপে ধাপেই গাছে উঠতে হয়। তার জন্য ভারতবর্ষ প্রথম কাজ করেছিল প্রোডাক্টে। প্রোডাক্ট মানে সেই জিনিস যেগুলোকে আপনি টাচ করতে পারেন, দেখতে পারেন, কোনো হার্ডওয়্যারের জিনিস। এবং ভারতবর্ষ জানতো যে প্রথমেই দেশের কোম্পানি, দেশের ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্টরা বিশাল কিছু প্রোডাক্ট বানিয়ে সারা পৃথিবীতে রপ্তানি করতে পারবে না, সম্ভব নয়, সেই ইকোসিস্টেম নেই আমাদের দেশে। তো ইকোসিস্টেম বিল্ড করার জন্য ভারতবর্ষ কি করেছিল, বিদেশের বিভিন্ন কোম্পানিকে গিয়ে গিয়ে ডেকে এনেছিল যে তোমরা আমাদের দেশে প্রোডাকশন করতে শুরু করো। এবং সেই প্রোডাকশন এত 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 স্পিড নিয়ে নিয়েছে লাস্ট কিছু বছরে, যে আমরা কি দেখছি, আজকে সারা পৃথিবীতে যত অ্যাপেল বা আইফোন বিক্রি হয় অ্যাপেলের, তার সব থেকে বেশি উৎপাদন ভারতবর্ষে হয়, কোম্পানি বিদেশের। আমরা দেখতে পাচ্ছি ভিতারা, সেই গাড়িটার কথা মনে আছে, যেই গাড়িটা ইউরোপ সহ পৃথিবীর 100টা দেশে রপ্তানি হচ্ছে, মেড ইন ইন্ডিয়া কার, ইভি। তো অ্যাপেল থেকে ইভি সবকিছুতেই ইন্ডিয়া প্রোডাকশনে, প্রোডাক্ট এগুলো এক একটা হাই লেভেলে চলে গেছে। উল্টো দিকে আপনি ডিফেন্সে ব্রহ্মোস থেকে শুরু করে ফার্মা সেক্টরে মেডিসিন পর্যন্ত দেখুন, আমি বলেছিলাম যে ইন্ডিয়া $28 বিলিয়ন মেডিসিন সারা পৃথিবীতে এক্সপোর্ট করে বছরে, এবং ইন্ডিয়া 21,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করেছে জাস্ট লাস্ট বছরে। তো ইন্ডিয়ার অ্যাপেল থেকে ইভি, ব্রহ্মোস থেকে ফার্মা সেক্টর, যেগুলো প্রোডাক্ট, সেগুলো কিন্তু বিশাল একটা বুম এসে গেছে। এইবার প্রোডাক্টে জয়লাভের পর প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার কেউ কিছু করুক না করুক, দেখবেন অটোমেটিক যত দিন যাবে, নেক্সট 5 বছর 10 বছর, কারখানা আরো বাড়তে থাকবে, দেশীয় বিভিন্ন বিজনেসম্যান তারা কারখানা স্থাপন করবে, আস্তে আস্তে মালিকানা দেশের বিভিন্ন বিজনেসম্যানের হাতে আসবে, এবং ইন্ডিয়ার এক্সপোর্ট ইত্যাদি আরো বাড়বে। সেট হয়ে গেছে, এবার অটোমেটিক হবে। বাট আজকের দিনে দাঁড়িয়ে কেবল প্রোডাক্টে জয়লাভ করাই যথেষ্ট নয়। আজকের দিনে প্রোডাক্টের থেকে বেশি সারা পৃথিবীকে কন্ট্রোল করে টেক বা সফটওয়্যার, টেকনোলজি। টেকনোলজিকে দেখা যায় না, টেকনোলজি দিয়ে অনেক জিনিসপত্র হয়। আমি যদি বলি আপনি গুগলকে দেখতে পান, জিমেলকে দেখতে পান, আরে মেল টাইপ করছেন ওইটুকু দেখতে পান, আপনি টাচ করতে পারবেন, এই যে মেল ধরেছি, যেমন একটা ইভিকে, একটা অ্যাপেলের ফোনকে আপনি ধরতে পারবেন? নিশ্চয়ই পারবেন না মেল টাচ করতে। তো এইটা হচ্ছে টেক, টেক ওয়ার, টেক যুদ্ধ। টেক দিয়ে আমেরিকা গোটা পৃথিবীকে জাস্ট কন্ট্রোল করে রেখে দিয়েছে, আমরা বুঝতেও পারি না। আমেরিকা নিউক্লিয়ার উইপেন দিয়ে কন্ট্রোল করে না সারা পৃথিবীতে, ওটা তো লাস্ট অস্ত্র। সারা পৃথিবীকে কন্ট্রোল করে ডলার দিয়ে আর টেক দিয়ে। কিভাবে? বলা হয় যে আমেরিকার হিট লিস্টে থাকা জঙ্গি নেতা, তাদেরকে ইসরায়েল কিভাবে ট্র্যাক করে জানেন? যে এই জঙ্গি নেতা লাস্ট 5 বছরে কখন কখন এর গাড়িতে, বা সম্ভাব্য এর পরিচিতদের গাড়ি কখন কখন গুগল ম্যাপ ইউজ করেছে, কোত্থেকে কোথায় গেছে। আমি গাড়িতে গুগল ম্যাপ চালিয়ে বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এখান থেকে ওখান করছি, সারা কলকাতা ঘুরে বেড়াচ্ছি।
আর আমার পুরো কোথা থেকে কোথায় যাচ্ছি, কোথায় কতক্ষণ দাঁড়িয়েছি, আবার কতক্ষণ পর আমি গাড়ি স্টার্ট দিয়েছি, যখনই গুগল ম্যাপ অন, পুরো ডেটা ইউএস এর কাছে পুরো রয়েছে, যে ভাই পুরো আমাদের হাতের মুঠোয়, যে এই লোকটা এখান থেকে এখানে গেছে। হ্যাঁ, আমাকে ট্রেস করবে না, আমি কোনো হরিদাস পাল নই, কিন্তু বড় বড় ইম্পর্টেন্ট ব্যক্তি, তাদের ট্রেস করাটা খুব ইম্পর্টেন্ট, এবং তাদের ট্রেস পেয়ে গেলে আমেরিকা অনেক কিছু করতে পারে। এইভাবে আমেরিকা গুগল ম্যাপ দিয়ে সারা পৃথিবীকে কন্ট্রোল করে। আপনি ভাবুন তো, মাইক্রোসফট, আজকে মাইক্রোসফট একদিনের জন্য ইন্ডিয়ায় বন্ধ হয়ে যাক, ইন্ডিয়ার পুরো সমস্ত জায়গা, ব্যাংক থেকে শুরু করে অফিস কাছারি সব বন্ধ হয়ে যাবে। এতটা পাওয়ার আছে, কারণ প্রত্যেকের ল্যাপটপে ডেস্কটপে মাইক্রোসফট ঢুকে বসে আছে। আপনি ভাবুন তো, জাস্ট ইউটিউব, এই ইউটিউবে যে ভিডিওটা হচ্ছে, এর ইকোনমি কিভাবে কন্ট্রোল করছে আমেরিকা। ইউটিউবে কি হয়, যে কোনো ভিডিও কোনো ক্রিয়েটার সে আপলোড করে, আমি টিচার, আমি পড়াই, কেউ কমেডি ভিডিও করে, ইত্যাদি ইত্যাদি, কেউ ট্রাভেল ব্লগ করে, কেউ রান্নার ব্লগ করে। এবার সেইখানে সেই ভিডিওটার মধ্যে 10টা অ্যাডভার্টাইজমেন্ট আসে। ধরুন সাবানের অ্যাড এলো, শ্যাম্পুর অ্যাড এলো, কোনো কলেজের অ্যাডমিশনের অ্যাডভার্টাইজমেন্ট এলো, কোনো ডাক্তারের অ্যাডভার্টাইজমেন্ট এলো, কিছু এলো। তাহলে যারা অ্যাডভার্টাইজমেন্টগুলো লাগিয়েছে এখানে, তারা টাকা দিয়েছে ইউটিউবকে, যে আমার অ্যাডভার্টাইজমেন্ট লোকের কাছে দেখাও। ইউটিউব 100 টাকা নিল, যে আপনি সাবান বিক্রি করেন তো 100 টাকা দিন, শুভদীপ স্যারের ভিডিওতে আপনার অ্যাড লাগিয়ে দেবো। ওগুলো আমাদের হাতে থাকে না। শুভদীপ স্যারের ভিডিও যারা দেখে, তারা আপনার সাবানের অ্যাডটা দেখবে, তাদের মধ্যে অনেকে আপনাদের সাবান কিনে নেবে। 100 টাকা নিয়েছি ইউটিউব। ইউটিউব 45 টাকা আগে রেখে দেবে, স্কিল বাংলা চ্যানেলকে 55 টাকা দেবে, যে যেহেতু আমাদের চ্যানেলেই এই অ্যাডটা চালিয়েছে। একটা চ্যানেলে তো চালায় না, যত চ্যানেলে চালায় সব ভাগ করে দিয়ে দেয়। তাহলে ইউটিউব কিচ্ছু করছে না, খালি একটা টেকনোলজি বানিয়ে রেখে দিয়েছে। 45 টাকা ঘরে বসে পাচ্ছে, সারা পৃথিবীতে যে যেখানে যখন ইউটিউব অ্যাড চলছে, টাকা যাচ্ছে ইউটিউবের কাছে। এইটা হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার ইকোনমির। জাস্ট টেকনোলজি বানিয়ে রেখে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তো আমরা কি করব? আমরা ইউটিউব বয়কট করে দেবো? সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ কখন আমরা ছাড়তে শুরু করলাম? যখন আরাত্তাই এসে গেছে। ইউটিউবও আমরা তখন ছাড়তে পারবো যখন ইউটিউবের বিকল্প হয়ে যাবে। সেই ইকোসিস্টেম আজকে তৈরি হচ্ছে আমাদের দেশে, এবং এই তৈরিতে সবার অবদান আছে। তাই আমরা দেখছি আমাদের দেশের কোনো মিনিস্টার, অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে অমিত শাহ, তারা পোস্ট করছেন জোহো নিয়ে। কারণ প্রচুর মানুষের কাছে তাদের ইম্প্যাক্ট আছে, রিচ আছে। আমাদের দেশের কোনো ভিআইপি, আনন্দ মাহিন্দা, তিনি পোস্ট করেছিলেন, প্রচুর মানুষ ফলো করে, সাধারণ মানুষ এদের দ্বারা প্রভাবিত হয়। আমাদের দেশের সরকার, তার কাছে 48 লাখ ইমেল অ্যাকাউন্ট আছে, সে 12 লাখকে চেঞ্জ করে দিচ্ছে এক ধাক্কায়। প্রচুর মানুষ প্রভাবিত হচ্ছে। আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা, বড় ইউটিউবার বা বড় কোনো বুদ্ধিজীবী, তারা স্বদেশি প্রোডাক্ট সম্পর্কে বলছে, মানুষ ইনফ্লুয়েন্স হচ্ছে। আমরা যারা কমন ম্যান, সাধারণ মানুষ, আমরা চেষ্টা করছি 2 জন, 1 জন, 5 জন, 50-100 জনকে চেঞ্জ করছি। তো ইকোসিস্টেম তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জোহো সেই স্বদেশি প্রোডাক্ট যা গোটা আমেরিকাকে এবং পাশ্চাত্য বিশ্বকে টেকনোলজির ক্ষেত্রে টক্কর দিতে পারে ইন্ডিয়ার হয়ে। ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ আজকে জোহো। এবং ডক্টর শ্রীধর ভেম্বু, জোহোর যিনি কর্ণধার, তিনি জাস্ট রিসেন্ট একটা ইন্টারভিউতেই জানাচ্ছেন যে দুটো কথা, খুব ভালো কাজ করেছে। আমি জাস্ট গুরগাঁও গেছিলাম, 4 দিন ছিলাম না, আপনারা দেখেওছেন কিছু ভিডিও ইত্যাদি গুরগাঁও থেকে। আমি ফ্লাইটে করে যখন ফিরছিলাম, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল, জাস্ট আমি দেখলাম আমার সিটের সামনের সিটেরই পিছন দিকে লাগানো, হয়তো আমার সিটের পিছন দিকেও তাহলে লাগানো ছিল জোহোর অ্যাড, সিটের পিছনে একটা রেক্ট্যাঙ্গেল ছোট্ট জায়গায় লাগানো। তো জোহো লাস্ট 1-1.5 মাসে মারাত্মক প্রচার হয়েছে। জোহো নিজেরাও ইনভেস্ট করে প্রচার করেছে, এবং ডক্টর শ্রীধর ভেম্বু বিভিন্ন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়েছেন, ক্লিয়ার করেছেন নিজেদের ভিশন এন্ড মিশন, যার ফলে আরো প্রচার হয়েছে। প্রচার হয়ে গেছে, এবার তো খালি প্রচার করে লাভ নেই, মানুষ জেনে গেছে। এবার নিজেদের সিস্টেমকে এত বেটার করতে হবে যাতে মানুষ ওটা ভরসা করে ব্যবহার করে। তো ডক্টর শ্রীধর ভেম্বু, অসাধারণ লোক, পরিষ্কার বলে দিয়েছেন যে আমি আর আপাতত কোথাও ইন্টারভিউ দেব না, মার্কেটিং হয়ে গেছে। এবার কি করব? আমি ফুল টাইম দেব ডিপ টেক ওয়ার্কে। আমি কোডিং করে যাব, যাতে
আমি এবং আমার টিম মিলে জোহর প্রত্যেকটা প্রোডাক্টকে সুপার ফাস্ট, সুপার ইজি, সুপার সাকসেসফুল বানিয়ে দিতে পারি সারা ভারতবাসীর জন্য এবং পৃথিবীর জন্য। মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড। অসাধারণ চিন্তা ভাবনা। অনেকেই খ্যাতির শীর্ষে উঠে না, ছড়িয়ে যায়, হারিয়ে ফেলে, আসল কাজ থেকে সারাদিন ইন্টারভিউ দিয়ে বেড়ায়। রুটেড মানুষ। এবং এই উদ্দেশ্যে আমরা কালকের ভিডিওতে আমি জানিয়েছিলাম, আপনারা অনেকে বলেছিলেন আপনারা ইন্টারেস্টেড। তো চলুন, আগামীকাল হবে আসল লড়াই, টেকের লড়াই। কেবল ভারত সরকার একা লড়তে পারবে না, আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে লড়তে হবে। 18ই অক্টোবর 2025 দুপুর 12টা থেকে দুপুর 2টো, যার যা গুরুত্বপূর্ণ কাজ আছে পোস্টপোন করে দিন। এই 2 ঘন্টা অনলাইনে আপনি বাড়িতে বসে থাকবেন, খালি আপনার কাছে একটা ফোন থাকতে হবে আর ইন্টারনেট থাকতে হবে। আমাদের এক্সপার্ট এক্সটার্নাল ফ্যাকাল্টি রজত স্যার, তিনি আপনাদেরকে 2 ঘন্টা জোহো ইউজ করার ব্যাপারে ফুল ট্রেনিং দেবেন ফ্রি অফ কস্ট। জোহো মেল কি করে ইউজ করবেন, জোহো সিট কি করে ইউজ করবেন থেকে শুরু করে জোহোর আরো 2-3টে গুরুত্বপূর্ণ যেগুলো সিস্টেম রয়েছে, যেগুলো দিয়ে যারা ছোট বিজনেস করেন, দোকান চালান, তাদেরও উপকার হবে। মোটামুটি সবার উপকার হবে। এরকম 5টা ইউজ শিখিয়ে দেওয়া হবে 2 ঘন্টার মধ্যে, একদম হাতে ধরে। যিনি কিছু জানেন না তিনিও শিখে যাবেন। তো এর জন্য কি করতে হবে? এর জন্য তাহলে মনে থাকবে, এবং আপনারা দায়িত্ব নেবেন একটু, যে আপনারা প্রত্যেকে 5 জন করে 5 জনকে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনাদের থেকে অন্তত আরো 5 জন করে মানুষ ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না, আগামীকাল দুপুর 12টা থেকে দুপুর 2টো জোহর ট্রেনিং করে নিতে পারে অনলাইনে বাংলায়। ব্যাস, প্রত্যেক বাড়ি থেকে একজন করে শিখে গেলেই এবার বাড়ির বাকি 4-5 জনকে আপনিই শিখিয়ে দেবেন। হয়ে গেল একদিনে পশ্চিমবঙ্গের ডিজিটাল রেভলিউশন। স্কিল বাংলা করছে, তবে স্কিল বাংলা মানে আমি নই, স্কিল বাংলা মানে আপনারা প্রত্যেকে। আমি একা পারবো না, আপনারা প্রত্যেকে যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমরা পারবো। এই ভিডিওর নিচে প্রথম কমেন্টটা আমি পিন করে দেবো, প্রথমেই দেখা যাবে। আমি আমার আরাত্তাই চ্যানেলের লিংক দিয়ে রাখছি। জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে আরাত্তাই এইটা লিখলেই আরাত্তাই অ্যাপ চলে আসবে, ওটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল অপশানে ক্লিক করবেন, নাম, ফোন নাম্বার, একটা ছবি দিতে হবে, আরাত্তাই ইনস্টল হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপের মতো। যেই ইনস্টল হয়ে গেল, তারপর এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে, পিন কমেন্টে আমি আমার আরাত্তাই চ্যানেলের লিংক দিয়ে রাখছি, ওই আরাত্তাই জোহর, ঠিক আছে? ওই লিঙ্কটায় ক্লিক করলেই আপনি আমার আরাত্তাই চ্যানেলে ঢুকে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো আরাত্তাই চ্যানেল। ঠিক আগামীকাল সকাল 11টায় আরাত্তাই চ্যানেলে আমি আপনাদেরকে দুপুর 12টা থেকে যে ক্লাসটা হবে তার লিংক দিয়ে দেব। কি করে ক্লাসটায় জয়েন করতে হবে বলে দেব। সকলে জয়েন করতে পারবেন, কোনো চিন্তা নেই। আমি ঠিক টাইমে, বিফোর টাইম আপনাদের দিয়ে দেব। আর আপনারা দায়িত্ব নিচ্ছেন তো, যে প্রত্যেকে অন্তত 5 জন করে মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নেবেন। আগামীকাল দুপুর 12টা থেকে 2টো, 2 ঘন্টায় কেউ কিচ্ছু জানতে পারবে না সারা পৃথিবী, কিন্তু পশ্চিমবঙ্গে চুপি চুপি ডিজিটাল রেভলিউশন ঘটে যাবে স্কিল বাংলার হাত ধরে। জয় হিন্দ।